ভারতের দিল্লি রাজ্যের ইলেকশনে, বিধানসভার ইলেকশনে জনপ্রিয় আম আদমি দরদি আম আদমি পার্টি ইলেকশনে হেরে গিয়েছে এবং চরম দক্ষিণপন্থী মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক হেট পলিটিক্সের কারিগর বিজেপি ইলেকশনে জিতেছে। তো অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি গত 10 বছর ধরে দিল্লিবাসীর জন্য তারা অনেক কিছু করেছে, যেমন পাড়ায় পাড়ায় ইংল্যান্ডের মতো জিপি বা মহল্লা ক্লিনিক ওপেন করেছে। প্রায় 1000-এর মতো মহল্লা ক্লিনিক রাজধানী দিল্লিতে তারা খুলেছে। এখানে ডাক্তার ফ্রি, এমবিবিএস ডাক্তার আছে, ঔষধ টেস্টের ব্যবস্থা আছে এবং রক্ত টেস্টের ব্যবস্থা আছে এবং ফ্রি ঔষধ, সব ধরনের 31 জাতের ঔষধ দেওয়া হয়। তারপরে বয়স্ক মানুষদের জন্য পেনশনের ব্যবস্থা করেছে, মহিলাদের বাস ভাড়া ফ্রি, তারপরে বিজলি ফ্রি, ইলেকট্রিসিটি ফ্রি এবং সরকারি হাসপাতালে 50 লক্ষ টাকার মতো ফ্রি মেজর ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। এবং দিল্লির দিল্লিতে সরকারি বড় বড় হসপিটাল ইংল্যান্ডের সাথে তুলনা করা যায়, এই ধরনের সুন্দর করেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করেছিল হসপিটালগুলোতে, ঔষধ চুরি বন্ধ করেছিল, কোয়ালিটি হেলথ কেয়ার নিশ্চিত করেছিল এবং দিল্লিতে এডুকেশন রিভলিউশন করেছিল অরবিন্দ কেজরিওয়ালের পার্টি। দিল্লিতে আম আদমি জনগণ, খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা উন্নত ধরনের, ইংল্যান্ডের মতো উন্নত ধরনের শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়েছিল এবং ভালো শিক্ষা পেয়েছিল। এখন দক্ষিণপন্থী ফেসিস্ট বিজেপি নির্বাচিত হওয়ার পরে আশা করি অরবিন্দ কেজরিওয়ালের ভালো কাজগুলা, যদি বিএনপি জনগণের সার্বভৌম ক্ষমতায় বিশ্বাস করে, তাহলে এই ভালো কাজগুলা কন্টিনিউ করবে। অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় আসার আগে 2013 বা 2015-তে ক্ষমতায় আসার আগে দিল্লিতে আম আদমি জনগণের জন্য কোনো কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি হেলথ, কোয়ালিটি সোশ্যাল কেয়ার বা ফ্রি বিদ্যুৎ, ফ্রি বিজলি মানে 200 লিটারের ফ্রি পানি ব্যবস্থা ছিল না। মহিলাদের জন্য কোনো ফ্রি বাস পাস ছিল না। দিল্লিতে বাসে মার্শাল মানে সিকিউরিটি নিয়োগ দিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল, এটাও ছিল না। প্রতিদিন সকালে যোগা ক্লাস হতো, প্রতিদিন, একদিন না 2 দিন সপ্তাহে দিল্লির প্রতি কোণে কোণে, এটাও এর আগে ছিল না। তারপরে অরবিন্দ কেজরিওয়াল তীর্থযাত্রার ব্যবস্থা করেছিল। কেউ যদি হজে যেতে চায় তাকে হজে পাঠাতো, কেউ যদি যেমন হিন্দু মুসলিম তাদের বিভিন্ন ধর্মীয় স্থানে ভিজিট করতে চাইলে অরবিন্দ কেজরিওয়াল তার উদ্যোগে সে ভিজিট করাতো। এখন অরবিন্দ কেজরিওয়ালের আগে কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা দিল্লিতে ছিল না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টি ক্ষমতা থেকে চলে গেছে, ইলেকশনের মাধ্যমে হেরে গেছে, তবে মার্জিনটা ছিল খুবই কম। বিজেপি অরবিন্দ কেজরিওয়াল 22টা সিট জিতেছে, কিন্তু ভোট শেয়ার হলো 44% আর রাইট উইং ফেসিস্ট বিজেপি 48টা সিট পেয়েছে, ভোট শেয়ার হলো 50%, মানে 49 or 50%, মানে 4% ডিফারেন্স। আম আদমি পার্টি এখনো স্ট্রং শক্তিশালী পার্টি। আশা করি 2030 সালের সালে আম আদমি পার্টি আবার ইলেকশনে জিতবে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, প্রথমে ফেসিস্ট মোদি কেজরিওয়ালকে ক্রিটিসাইজ করতো, বলতো রেবরি মানে সব কিছু ফিরিয়ে দিচ্ছে জনগণকে বলে প্রচার করত। কিন্তু 10-15 বছরের মাথায় এসে
ফেসিস্ট মোদি এবং ফেসিস্ট কমিউনাল বিজেপি পার্টি অনুধাবন করতে পেরেছে যে অরবিন্দ কেজরিওয়ালের জনকল্যাণমুখী কাজের এভাবে সমালোচনা করলে আমরা ইলেকশনে জিততে পারবো না। এবার করে ইলেকশনে তারা কি করেছে, তারও জনগণকে তারা ওয়াদা করেছে, তারা প্রতি মহিলার হাতে 2,500 টাকা করে 3100 টাকা করে তুলে দিবে, প্রতিটি মহিলার অ্যাকাউন্টে যাবে, প্রতিবন্ধী ভাতা দিবে, বুজুর্গদের পেনশন ইনক্রিজ করবে, কমিউনিটি ক্লিনিককে তারা আরও উন্নত করবে, সরকারি হাসপাতালকে আরও উন্নত করবে, এডুকেশনকে আরও উন্নত করবে, এবং দিল্লিকে সাফাই সুতরা মানে সাফ সাফা আরও বৃদ্ধি করবে, দিল্লির পলিউশন রিডিউস করবে, যমুনা নদীকে পলিউশন ফ্রি করবে, যারা অরবিন্দ কেজরিওয়াল 10 বছরে করতে পারেননি। তিনি ওয়াদা করেছিলেন, এটাও অরবিন্দ কেজরিওয়ালের ব্যর্থতা। তো আমি যে কথাটা বলতেছি, ভারতের ইন্ডিয়ান পলিটিক্সে এখন ওয়েলফেয়ার সিস্টেম চালুর একটা সুবাতাস বইছে। রাজনৈতিক দলগুলো কার থেকে কে বেশি দেবে জনগণকে, সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা ভারতের আম আদমি জনগণের জন্য খুবই ভালো খবর যে অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করতে করতে শেষে ফেসিস্ট মোদি অরবিন্দ কেজরিওয়ালের রেব্রির সমর্থক, মানে ফ্রি দেওয়ার সমর্থক সে নিজেও হয়ে উঠেছে, এবং দিল্লির জনগণকে রেব্রি বাটার মানে ফ্রি সেবাগুলো দেওয়ার জন্য ফেসিস্ট মোদি এবার ওয়াদা করেছে এবং সে ইলেকশনে পাস করেছে। তবে কিছু বুট রিগিংও হয়েছে বলে শোনা যায়, যেমন বুটের ইলেকশনের 2 মাস আগে নাকি দিল্লিতে 40 থেকে 50 লাখ নয়া ভোটার নাম লিপিবদ্ধ করা হয়েছিল, এবং আম আদমি পার্টির যেসব বিধানসভা ইলেকশনে যেসব আসনে জিতেছিল ওইসব আসনে অনেক ভোটারের নাম নাই, উদা হয়ে গেছিল নাম লিস্ট থেকে, এই ধরনের একটা কথা। তারপরেও আমরা মনে করি মোটামুটি এটা একটা স্বচ্ছ ইলেকশন হয়েছে। বিজেপি অরবিন্দ কেজরিওয়াল সব আম আদমি পার্টির বড় বড় লিডার মনীষ সিসোদিয়া, হেলথ মিনিস্টার সৈয়দ জিনিস অনেককে বিভিন্ন কারণে মাসের পর মাস জেলে আটকে রেখে 20 থেকে 24-এর টার্মে দিল্লির আম আদমি পার্টির উন্নয়নে চরম বাধা সৃষ্টি করেছিল এই ফেসিস্ট মোদী সরকার। তার জন্য এই নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল অনেকটা খারাপ রেজাল্ট করেন এবং 22টি সিট পান। যদি মোদি ফেসিস্ট মোদি সরকার এবং দিল্লি পুলিশ এবং এলজি, যে দিল্লির উপরাজ্যপাল এলজি, সবাই মিলে আম আদমি গভর্নমেন্টকে চেপে ধরেছিল যাতে আম আদমি গভর্নমেন্ট জনগণের জন্য কাজ না করতে পারে, এবং তারা এখন এটা সফল হয়েছে। গত 5 বছরে আম আদমি পার্টি তেমন কাজ করতে পারেনি, জনগণের কাছে যেসব ওয়াদা করেছিল তার অনেকটাই তারা রক্ষা করতে পারেনি। প্রথম টার্মের 5 বছরে অরবিন্দ কেজরিওয়াল অনেক কাজ করেছেন শত বাধার মুখে, কিন্তু 20 থেকে 25 এই 5 বছর কিন্তু ফেসিস্ট মোদি, প্রাইম মিনিস্টার মোদির কারণে, বিজেপি পার্টির কারণে, দিল্লি পুলিশের অসহযোগিতার কারণে, সিভিল সার্ভেন্টদের অসহযোগিতার কারণে, যে ব্যুরোক্রেট আছে এদের অসহযোগিতার কারণে অরবিন্দ কেজরিওয়াল সফল হননি। তাই জনগণ তার উপরে একটু বিরক্ত হয়ে এবার তাকে ভোট কিন্তু প্রচুর পরিমাণ দিয়েছে, 44% ভোট শেয়ার, আর বিজেপি মাত্র 49, মানে 4 থেকে 5% ডিফারেন্স। বিজেপি কিন্তু প্রচুর ভোট, আম আদমি পার্টি কিন্তু প্রচুর ভোট পেয়েছে। অনেকে বলতেছেন এই প্রচুর ভোট পাওয়ার পরও অনেকটা রিগিং হয়েছে। আমি আসলে এটা সময়ই বলবে এই ইলেকশনে রিগিং কতটুকু হয়েছে। তারপরে অরবিন্দ কেজরিওয়ালের কিছু কিছু ভুল ত্রুটি ছিল, যেমন অরবিন্দ কেজরিওয়াল 20-এর কোভিডের পরে তিনি আর তার জনতার দরবার নামে একটা অনুষ্ঠান করতেন তার নিজের বাসভবনে। আম আদমি জনগণ তার সঙ্গে এসে সরাসরি দেখা করতে পারত এবং তাদের সমস্ত দুঃখ বেদনা মানে বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করতেন। অরবিন্দ কেজরিওয়াল যতটুকু পারতেন তিনি সমস্যার সমাধান করতেন, কিন্তু কোভিডের পর তিনি এটা বন্ধ করে দেন। অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা পরপর 2বার অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার পর তিনি কিছুটা অহংকারী হয়ে উঠেছিলেন এবং পার্টির প্রতিষ্ঠাতা অনেক সদস্যদের তিনি পার্টি থেকে বিতাড়িত করেন, যেমন যোগেন্দ্র যাদব
প্রশান্ত ভূষণ ব্যারিস্টার, আর তারপরে এই কুমার বিশ্বাস সিঙ্গার কবি, আশুতোষ নামক আরো জন ছিলেন। তিনি নিজ ইচ্ছাই চলে গেছেন। কিন্তু আমরা মনে করি এরা অরবিন্দ কেজরিওয়ালের উপরে একটু গুসা ছিলেন, কারণ মানুষ যে স্বপ্ন নিয়ে আম আদমি পার্টিতে জয়েন করেছিল যে পার্টি ডেমোক্রেসি, অরবিন্দ কেজরিওয়াল গত 15 বছরে তিনি পার্টিতে ডেমোক্রেসি উপহার দিতে পারেননি। তিনি গত 15 বছর ধরে আম আদমি পার্টির প্রধান, অথচ আম আদমি পার্টি তৈরি হয়েছিল দুর্নীতি বিরোধী প্রচারণার মাধ্যমে এবং মানুষের স্বপ্নের দিকে ছিল একটি প্রপার গণতান্ত্রিক, যে পার্টির ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্র থাকবে এবং গণতন্ত্রের মাধ্যমে পার্টির প্রধান নির্বাচিত হবে। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তিনি ব্যর্থ হয়েছেন পার্টিতে গণতন্ত্র দিতে, এবং তার প্রতিদ্বন্দ্বী, তিনি যাকে প্রতিদ্বন্দ্বী মনে তাকে পার্টি থেকে বিতাড়িত করেছেন, যোগেন্দ্র যাদব। আজ যদি যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, কুমার বিশ্বাস, আশুতোষ নাম সহ আর অন্যান্য বড় বড় আম আদমি পার্টির প্রতিষ্ঠাকালীন লিডাররা আম আদমি পার্টিতে থাকতো, তাহলে এইভাবে আম আদমি পার্টি খুবই মার্জিনাল, মানে 4% ভোটের ব্যবধানে হারতো না। 4% ভোট এইসব বড় বড় মানে প্রভাব বিস্তারকারী লিডারদের প্রচারের কারণে তারা কিন্তু প্রচুর ভোট আম আদমি পার্টি ভোট পেত এবং আম আদমি পার্টি দিল্লির ইলেকশনে নির্বাচিত হতো। তো অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে কিছু মানুষ ক্ষমতা পেলেই মানুষ অহংকারী হয়ে যায়। অরবিন্দ কেজরিওয়ালের মাঝেও কিছু অহংকার ভাব এসে গিয়েছিল এবং তিনি যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে রাজনীতিতে এসেছিলেন, ধীরে ধীরে তিনি সাম্প্রদায়িক হয়ে উঠেছিলেন। তিনি বিজেপি, আরএসএস এবং মোদির ফেসিজমকে ফলো করতে শুরু করেছিলেন। যেমন তিনি নিজেকে দাবি করেছিলেন তিনি মধ্যমপন্থী হিন্দুত্ববাদ, অথচ হিন্দুত্ববাদ বলতে আমরা বুঝি চরম ফেসিস্ট, রেডিক্যালিস্ট, সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক রাজনৈতিক দল বা সাম্প্রদায়িকতাবাদ যারা মাইনরিটিকে ইন্ডিয়াতে মেনে নিতে পারছে না। তিনি অসাম্প্রদায়িক হিসাবে নিজেকে পরিচিতি দিয়ে পরপর 2বার ইলেকশনে জিতে তিনি নিজেকে বলছেন তিনি মৃদু হিন্দুত্ববাদ, এবং তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন মন্দির পরিদর্শন করতেছেন এবং তিনি ধীরে ধীরে সাম্প্রদায়িক রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। এটো ভারতের প্রগতিশীল এবং মাইনরিটি ভোটাররা মেনে নিতে পারেনি। ভারতের দিল্লিতে প্রায় 27 লক্ষ মুসলমানের বসবাস এবং আরও অন্যান্য মাইনরিটি আছে, খ্রিস্টান মাইনরিটি, শিখ মাইনরিটি, তারা এগুলা কেজরিওয়ালের এই সাম্প্রদায়িক রাজনীতি তারা মেনে নিতে পারেনি। মাইনরিটি কমিউনিটি মনে করেছিল কেজরিওয়াল যে আইডিওলজি নিয়ে তিনি রাজনীতি শুরু করেছিলেন, তিনি তার সেই আইডিওলজিক্যাল রাজনীতিকে ধীরে ধীরে সরে গিয়ে তিনি মোদির হিন্দুত্ববাদকে, মোদির হেট পলিটিক্সকে তিনি আস্তে আস্তে ফলো করতে শুরু করেন। এক্সাম্পল স্বরূপ যেমন ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক যে অন্যায় রায় দেওয়া হয়েছিল বাবরি মসজিদ সম্পর্কে, কেজরিওয়াল তিনি সুপ্রিম কোর্টের অন্যায় রায়কে সমর্থন করেছিলেন এবং তিনি সম্ভবত বাবরি মসজিদের স্থলে যে মন্দির নির্মাণ করা হচ্ছিল ওইখানে তিনি সম্ভবত তার প্রতিনিধি অথবা তিনি গিয়েছিলেন, আমি ঠিক বলতে পারছি না। এই ধরনের একটা জিনিস ঘটেছিল যা ভারতের কোটি কোটি মুসলমান মেনে নিতে পারেনি এবং দিল্লির 27 থেকে 28 লক্ষ মুসলমান, যে 5টি বিধানসভা ইলেকশনে 28 লক্ষ মুসলমান বাস করে, এই বিধানসভার মুসলমানেরা এটা মেনে নিতে পারেনি। এর কারণেও কেজরিওয়ালের পরাজয় হয়েছে। তবে কেজরিওয়াল ভবিষ্যতের আরও শক্তিশালী হয়ে উঠবেন বলে আমরা মনে করি। 2030-এর ইলেকশনে তিনি আবার দিল্লিতে ফিরে আসবেন বিপুল ভোটে বিজয়ী হয়ে এবং তার জন্য কল্যাণমূলক কাজ তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং ভবিষ্যতে ইন্ডিয়ান অ্যালায়েন্সের গুরুত্বপূর্ণ বড় লিডার হিসেবে তিনি পরিণত হবেন। যদি তিনি হিন্দুত্ববাদ থেকে সরে আসেন, সাম্প্রদায়িক রাজনীতি থেকে তিনি মৃদু সাম্প্রদায়িক রাজনীতি থেকে তিনি সরে আসেন, তা আশা করি ভারতের প্রগতিশীল এবং প্রগতিশীল ভারতীয় নাগরিক এবং মাইনরিটি সাম্প্রদায়িক মাইনরিটি কমিউনিটির মানুষেরা তাকে আবার মনে প্রাণে ভালোবাসবে এবং তাকে সাপোর্ট করবে। তো আমরা
বাংলাদেশের পলিটিশিয়ানদেরও উচিত ভারতের মতো ওয়েলফেয়ার পলিটিক্স বাংলাদেশে চালু করা। জয় বাংলা।